নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স। জয়নগর কাণ্ডে 3 মাসের মধ্যে দোষীদের শাস্তি হবে, জয়নগরের ঘটনার পর বার্তা মমতার। রিপোর্টে সন্তুষ্ট নয়, হাইকোর্টের দ্বারস্থ হবেন পটাশপুরে নিহত ছেলে। ময়না তদন্তে কেন বাঁধল জট, মারাত্মক অভিযোগ। অভিযুক্ত মুসলমান বলে মমতার ভোট ব্যাংক বাঁচাতে পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে। জয়নগরের ঘটনাকে হাতিয়ার করে মমতাকে নিশানা করল শুভেন্দু। কৃষ্ণ কাজল গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত নানুর কি হবে এবার দেখুন। মোলাগড়ে বিজেপি নেতাকে তুমুল মারধর, কাঠগড়ায় তৃণমূল। ক্যাটারিং সংস্থার হয়ে খাবার পরিবেশনের টাকায় দুর্গাপুজো। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। কেন এরকম সিদ্ধান্ত নিল তারা জানুন। বৃষ্টি না রোদ, পুজোর 4 দিন কেমন থাকবে আবহাওয়া, লেটেস্ট আপডেট জানিয়ে দিল হাওফেজ। রইল আবহাওয়ার আপডেট। ওদের জন্য আমি মূত্র চেপে রেখেছি, বায়ো টয়লেটের অনুমতি দিচ্ছে না পুলিশ। শেষে নিজেরাই টয়লেট বানাচ্ছে ডাক্তাররা। একসঙ্গে পড়ে ফিরছিলাম, তারপর ঠিক কি ঘটেছিল আগের মুহূর্তে জানালো জয়নগরের মৃতার বান্ধবী। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, এটা মাথায় রাখতে হবে। যে কাজ করবে গালাগালি সেই খাবে, এটা কলিকালের নিয়ম। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুন থেকে একের পর এক ঘটনা ইতিমধ্যে প্রবল সমালোচনার মুখে পড়েছে পুলিশ। এই প্রেক্ষাপটে রবিবার আলিপুর বডিগার্ড লাইন্সের পুজোয় গিয়ে পুলিশকে কড়া হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আরজিকরে ধর্ষণ খুনের ঘটনা ইতিমধ্যে প্রবল সমালোচনার মুখে পড়েছে পুলিশ। সরানো হয়েছে 2 জন আইপিএস অফিসারকে, গ্রেপ্তার হয়েছেন একজন ওসি। সম্প্রতি বাঁশদ্রোণীতে পে লোডারে থাকায় পড়ুয়া মৃত্যুর ঘটনায় ওসি কাঁদা জলে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। জয়নগরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে ফাঁড়িতে ভাঙচুর চালায় সাধারণ মানুষ। এই প্রেক্ষাপটে রবিবার আলিপুর বডিগার্ড লাইন্সের পুজোয় গিয়ে পুলিশকে কড়া হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অপরাধের প্রতি 0 টলারেন্স হতে হবে, আবারও সেই বার্তা দিলেন তিনি। বললেন, আমাদের এখানে 3টে ফাঁসির আদেশ ইতিমধ্যেই হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটা পুলিশ পক্সো কোর্ট করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। পুলিশকে বাইরে থেকে কুল ও ভেতরে বোল্ড হওয়ার বার্তা দিলেন রাজ্যের পুলিশ মন্ত্রী। যারা শয়তান আমি হই আর আপনি হন, তাদের কোনো রকম ক্ষমা করবেন না, সে যেই হোক। কড়া পদক্ষেপ নিন, সরকার পুরোপুরি পুলিশ ফোর্সের সঙ্গে আছে, সত্যের জয় হোক। বারবার সাধারণ মানুষের ক্ষোভের মুখে পুলিশ প্রশ্ন উঠছে তাদের কর্মদক্ষতা নিয়ে, কিন্তু মুখ্যমন্ত্রী বললেন, মানুষকে বিপদে পড়লে উর্দিধারীরাই সাহায্যের প্রথমেই চাইতে হয়, আর তারা পুলিশ নয়। আপনার বাড়ির সামনে অপরাধ হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয়, তাদের সবাইকে সরিয়ে দিতে হবে। অন্যায়টা জানলো না, অপরাধ হয়ে গেল। কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে সাজা হওয়া দরকার, কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয় তাহলে যারা এই অপরাধ করেছে তাদের শাস্তি হবে। তো আমি অপেক্ষা করব সেদিনের জন্য। পুলিশের উদ্দেশ্যে আরও কড়া হওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, মনে রাখবেন, আরও শক্তিশালী হতে হবে, পুরোপুরি কাজটা সামলাতে হবে। ওপরে থাকবেন কুল আর ভেতরে থাকবেন বোল্ট, এটা মাথায় রাখতে হবে। রাফ অ্যান্ড টাফ থাকতে হবে, কখনো কখনো নরম হতে হবে। আপনাদের কাজের ধারা মানবিকতা। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা যে ভিডিওটায় 5000 লাইক এবং 3000 সাবস্ক্রাইবার টার্গেট করছি, অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন। তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। ধর্ষণে বাধা দেওয়ায় মহিলাকে খুনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের পটাশপুর। এবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর দেহ নিতে অস্বীকার মৃতার পরিবারে। রিপোর্টে সন্তুষ্ট নয়, তাই হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানালেন মৃতার ছেলে। পটাশপুরের মৃতার ছেলে বাপি শেঠ এবং মৃতের দূর সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, পোস্টমর্টম সম্পন্ন হওয়ার পর পটাশপুর থানায় যে পুলিশ পোস্টমর্টমের সময় উপস্থিত ছিলেন তিনি বলেছেন, মৃত মহিলার কোনোরূপ ধর্ষণ হয়নি এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীটনাশক খাওয়ার ফলে মৃত্যু হয়েছে। যদিও পরিবারের দাবি কীটনাশক হয়তো মৃতা নিজেই খেয়েছেন, কিন্তু বাকি অভিযোগ তারা মানতে নারাজ, তাই তারা হাইকোর্টে দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। পুলিশ সাংবাদিক বৈঠক করে ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেও মৃতার ছেলের দাবি
তার মা ধর্ষিতা হয়েছিলেন, যা পোস্টমর্টেমের পরে বিষক্রিয়ার মৃত্যু দেখানো হচ্ছে। প্রসঙ্গত ঘটনায় প্রতিবেশীরা জানিয়েছে, গ্রামেরই এক ব্যক্তি বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যান ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। বিষয়টি যাতে ফাঁস না হয়ে যায়, ওই গৃহবধূ যাতে কাউকে কিছু না বলতে পারেন, তার জন্য ধর্ষণের পর গৃহবধূর মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই অবস্থাতেই গ্রামবাসীরা গৃহবধূকে উদ্ধার করেন। এরপর হাসপাতালে ভর্তি করা হয় মহিলাকে, কিন্তু সেখানেই মৃত্যু হয় নির্যাতিতার। বিষয়টি সামনে আসতে এলাকায় জনরোষ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে বাড়ি থেকে বের করে এনে গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভূপতিনগর থানার পুলিশ। সেখানে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে। জয়নগরের নির্যাতিতার নাম প্রকাশ করে দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। রবিবার আরামবাগের পুরসুরায় ত্রাণ বিলি করতে গিয়ে সাংবাদিকদের সামনে নির্যাতিতার বাবার নাম বলেন তিনি। সঙ্গে তিনি দাবি করেন, ধর্ষক মুসলমান বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জয়নগরের নির্যাতিত শিশুর বাবার নাম প্রকাশ করে দেন শুভেন্দুবাবু। তিনি বলেন, নির্যাতিতার বাবাকে আমরা পূর্ণ সহযোগিতা করছি। বিল্লদল ভট্টাচার্যকে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে। ধর্ষণ ও পক্সো আইনের ধারা দেয়নি বলে পুলিশে আজ আদালত নিন্দা করেছে। আবার প্রমাণ হলো, যেহেতু একটি মুসলিম ছেলে গ্রেপ্তার হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে বাঁচানোর জন্য তার পুলিশ এই কাজ করেছে। জয়নগরের ঘটনায় পক্সো আইনের ধারা প্রয়োগ না করায় রবিবার পুলিশকে ভৎসনা করে আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেন, এই ঘটনায় পক্সোর ধারা যে যুক্ত করা দরকার তা তো স্বাভাবিক বুদ্ধিতে বোঝাই যায়। কেন পুলিশ পক্সোর ধারা যোগ করেনি? সুরতহাল রিপোর্টে যা লেখা আছে তা খোলা আদালতে বলা যাবে না। অবিলম্বে এই মামলায় পক্সোর ধারা যোগ করে মামলা বারুইপুরে পক্সো আদালতে পাঠানো হোক, সেখানেই এর বিচার হবে। অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরতেই শাসক দলের গোষ্ঠীর সংঘর্ষে অশান্ত নানুর। পুজোর মরশুমে কেষ্ট কাজল দুই গোষ্ঠীর দ্বন্দ্বে তপ্ত নানুরের খুঁটিটি পাড়া। উভয় পক্ষে জখম বেশ কয়েকজন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে এলাকার পুলিশ বাহিনী। 2 বছর জেলবন্দি ছিলেন তৃণমূলের বীরভূমে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। 24 মাস জেলায় না থাকায় ভিটে হারিয়েছে তার অনেক অনুগামী। অক্সিজেন ভোগাতে আশ্রয় নিতে হয়েছিল অন্যত্র। অনুব্রত জেলায় ফিরলেই হালে পানি লেগেছে কাজল বিরোধীদের। অনুব্রত গোষ্ঠীর অভিযোগ, নানুর থানার খুজুটিপাড়া গ্রামে তাদের দলীয় কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন তারা, যদিও পুরো ঘটনায় অভিযোগ অস্বীকার করে পাল্টা কেষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে তোপ দেগেছেন কাজল অনুগামীরা। তাদের অভিযোগ, শান্ত নানুরকে অশান্ত করার চেষ্টা করছে আব্দুল করিম খানের অনুগামীরা। তার উস্কানিতেই নতুন করে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে এলাকায়। তাদের কর্মীদের মারধর করা হচ্ছে বলেও পাল্টা অভিযোগ করে কাজল গোষ্ঠী। সব মিলিয়ে নতুন করে আবারও শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। বলাগড়ে বিজেপি নেতাকে মারধর, আহত সমীর হালদারকে ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে টেনে হিচড়ে মারধরের ছবি। জানা গিয়েছে, গতকাল রাতে নিজের বাড়ির নিচে দোকানে বসেছিলেন বিজেপি কিষাণ মোর্চার বলাগড় ব্লক সভাপতি সমীর হালদার। কয়েকজন মহিলা ও পুরুষ তাকে চেয়ার থেকে টেনে নামিয়ে মারধর শুরু করে। পরনের গেঞ্জি ছিঁড়ে টানতে টানতে রাস্তায় নিয়ে যায়, ফেলে মারতে থাকে। পরে তাকে জিরাট বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে বলাগড় ব্লক হাসপাতাল জিরাট আহমেদপুরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গভীর রাতে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিজেপির হুগলি জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের অভিযোগ, তৃণমূলের স্থানীয় লোকজন সমীরকে বেধড়ক মারধর করে। তাকে অচৈতন্য অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলেও তার জ্ঞান ফেরেনি। জানা গিয়েছে, কিছুদিন আগে একটি বিবাদকে কেন্দ্র করে একটি সালিশি নিয়ে কয়েকদিন আগে সমীরের সঙ্গে এলাকায় তৃণমূল সদস্যের ঝামেলা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে বলাগড় থানায় অভিযোগ জানিয়েছিলেন বিজেপি নেতা। কেন থানায় গিয়েছিলেন সেই কারণে তাকে মারধর করা হয় বলে দাবি। যদিও তৃণমূলের জিরাট অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জয় রায়ের দাবি, সমীর হালদার সব দল করেছেন। বিবাদের জেরেই ঘটনা। বিজেপি নেতা তার দোকানের পার্টি অফিস খুলেছেন। সেখানে অনেক মানুষের আনাগোনা, মহিলাদের কটূক্তি করাও চলে। বাসিন্দাদের অনেক অভিযোগ আছে ওনার ব্যবহারে মানুষ বিরক্ত। তবে কাউকে মারধর করা কাম্য নয়। সিসিটিভি ফুটেজে গোটা ঘটনার ছবি ধরা পড়ে। এই ঘটনায় বলাগড় থানায় অভিযোগ হলে একজনকে আটক করেছে।
বিয়ে, অন্নপ্রাশনের মতন অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশন করে উপার্জিত টাকায় আয়োজিত হচ্ছে দুর্গাপুজো। গত 14 বছর ধরে এভাবেই অর্থ সংগ্রহ করে পুজো করে আসছে কাঁকসা ব্লকের কুলডিহা সর্বজনীন ওয়েলফেয়ার কমিটি। আগে গ্রামীণ পরিবেশে একেবারে সাদামাটা পুজো হতো। গত কবছর ধরে রাজ্য সরকারের অনুদান পাওয়ার পর থেকে পুজোর জৌলুস কিছুটা বেড়েছে। গ্রামে একমাত্র বারোয়ারি পুজো হলেও কারো বাড়িতে গিয়ে চাঁদা আদায় করা হয় না। গ্রামবাসী মণ্ডপে সে স্বেচ্ছায় যে টাকা দেন সেটাই গ্রহণ করা হয়। কুলডিহা গ্রামে চট্টোপাধ্যায়ের বাড়িতে দুর্গাপুজোর প্রচলন রয়েছে, কিন্তু গ্রামে সে অর্থে কোনো বারোয়ারি পুজো ছিল না। গ্রামের কয়েকজন যুবক 14 বছর আগে ঠিক করেন তারা দুর্গাপুজো করবেন। এই যুবকদের কেউ ব্যবসা করেন, আবার কেউ চাকরি, পাশাপাশি প্রত্যেকেই বছরভর বিভিন্ন ক্যাটারিং সংস্থার হয়ে বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশনের কাজ করেন। ঠিক হয়, খাবার পরিবেশনে উপার্জিত টাকায় তারা দুর্গাপুজো করবেন, সেই শুরু। বর্তমানে কমিটির সদস্য সংখ্যা 40, প্রত্যেকেই খাবার পরিবেশনের কাজ করেন, কিন্তু রোজগারের সেই টাকা তারা কেউ ব্যক্তিগত কাজে খরচ করেন না। পুরো টাকাটাই জমানো হয় পুজোর জন্য। পুজো কমিটির সেক্রেটারি দুর্লভ পাল বলেন, সারা বছর কাজ অনুযায়ী টাকা জমে। গড়ে 60 থেকে 70 হাজার টাকার মতন তহবিল তৈরি হয়। কারো কাছ থেকে চাঁদা নেওয়া হয় না। প্রতিমা দর্শনে এসে কেউ টাকা দিলে সেটা গ্রহণ করা হয়। গত কয়েক বছরে রাজ্য সরকারের অনুদান পাচ্ছি আমরা, তাতে একটু ভালো করে পুজোর আয়োজন করা যাচ্ছে। এবার পুজোর মধ্যে একদিন যাত্রাপালার আয়োজন করা হয়েছে, এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। কমিটির সভাপতি সূর্যদেব মুখোপাধ্যায় বলেন, অনেক প্রতিকূলতার মধ্যে পুজোর আয়োজন করি, বাজেট খুবই কম, তা সত্ত্বেও গত 3 বছর ধরে কাঁকসা থানার বিচারে আমাদের পুজো 3য় স্থান অধিকার করেছে। প্রতিবারের মতন এবারও সাধারণ মণ্ডপ ও প্রতিমা হচ্ছে। ইচ্ছে রয়েছে পরের বছর থিমের পুজো করার। আজ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি কোনো কোনো জেলায় 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি হতে পারে সামনের সপ্তাহের দিনগুলোতে। তবে রাতেও সকালের দিকে আবহাওয়ার সামান্য পরিবর্তন। পুজোয় কেমন থাকবে আবহাওয়া? পুজোর মধ্যে স্থানীয়ভাবে 2-1 জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোয় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এক নাগাড়ে বা একটানা বৃষ্টির। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, মূলত আংশিক মেঘলা আকাশ। মেলা বাড়লে আবহাওয়ার আরও একটি উন্নতি হবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আজ সোমবার শুধুমাত্র উপকূলের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। মূলত আংশিক মেঘলা আকাশ, কোনো কোনো জেলার 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ সোমবার বৃষ্টির সতর্কতা এবং সম্ভাবনা বেশি থাকবে কোচবিহারের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। দার্জিলিং থেকে মালদার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমবে, তবে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সকালের দিকে মূলত মেঘলা আকাশ, পরে আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বেলার দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে। সোমবার দুপুরের পর থেকে 10ই অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকবে। 11 ও 12ই অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। রাতেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। কাল সোমবার থেকে আংশিক মেঘলা আকাশ, আবহাওয়ার উন্নতি, বৃষ্টির পরিমাণ করবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না, তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ধর্মতলায় ধর্ণা মঞ্চে অবস্থানরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা না করার অভিযোগে আগেই উঠেছিল পুলিশের বিরুদ্ধে। কখনো ডেকোরেটার্সের কর্মীদের বাধা, কখনো বা বাঁশ হাতির লরিকে আটকানোর অভিযোগের চেষ্টা। আর এবারে চিকিৎসকদের বায়ো টয়লেট বসানোর আবেদনে সায় দিল না কলকাতা পুলিশ। শেষমেশ বাধ্য হয়ে বায়ো টয়লেট বানালেন জুনিয়র ডাক্তাররা। অনশনের জেরে ধীরে ধীরে দুর্বল হচ্ছেন 6 অনশনকারী। মঞ্চ থেকে দূরে পূর্ত দপ্তরের শৌচাগার ব্যবহার করার মতন শারীরিক ক্ষমতা কমেছে তাদের। এই পরিস্থিতিতে মঞ্চের পাশে অনশনরত চিকিৎসকদের জন্য অস্থায়ী টয়লেট করার কাজ হাতে লাগালেন রোগীর পরিজনেরা। এমনকি কলকাতার পুলিশ মোবাইলে টয়লেটগুলোর ব্যবহারের অনুমতি মেলেনি। জুনিয়র চিকিৎসক পিনাকিনাথ বলেন, বায়ো টয়লেট ঢুকতে দিচ্ছে না, টয়লেট নিয়ে ঝামেলা করছে।
জয়নগর কাণ্ডে তোলপাড় শুরু হয়ে গেছে এবং প্রতিবাদে সোচ্চার সব মহল। শুক্রবার বিকেলে নাবালিকা টিউশনে ফেরার সময় মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রতিবন্ধী বান্ধবী জানিয়েছেন তারা একসঙ্গে অঙ্ক করতে গিয়েছিল। বের হতে কিছুটা দেরি হয়ে যায়। পরে মাঝ রাস্তায় এক ব্যক্তির সঙ্গে দেখা হলে নির্যাতিতা জানায় সে সাইকেলে বাড়ি ফিরবে। সন্ধে গড়িয়ে রাত হয়ে যাওয়ার পর বাড়িতে না ফেরায় পরিবার দুশ্চিন্তা করতে থাকে। অভিযোগ, পুলিশ নিখোঁজের খবর নিতে অস্বীকার করে। গভীর রাতে 500 মিটার দূরে একটি জলাজমি থেকে ছাত্রের দেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা বেড়ে যায়। মৃতার ময়নাতদন্ত ঘিরে জটিলতা সৃষ্টি হলে পরিবারের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দ্রুত শুনানির মাধ্যমে কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের নির্দেশ দেয়। এই ঘটনায় ছাত্র পরিষদের নেতারাও নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। আজকের মতন খবর এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যান। পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না।